আচ্ছা, আজকে আমরা প্রথমে শুরু করছি ভ্যালেন্সি বা যোজ্যতা, মানে মৌলের ভ্যালেন্সি বা যোজ্যতা কাকে বলে। এটা দেখবে আমরা তোমাদের একটা চার্ট তৈরি করে দিয়েছি, সেখানে ভ্যালেন্সি থেকে অনেকে নাকি বুঝতে পারছো না বলছো, তো আমি সেইখান থেকেই শুরু করব। তো একে ভ্যালেন্সিও বলা হয় বা অক্সিডেশন নাম্বারও অনেক সময় বলা হয়, জারণ সংখ্যা, তারপর হচ্ছে জারণ সংখ্যা। তো কাকে বলে দেখো, এর যে মূল যে কনসেপ্ট, অর্থাৎ তিনটে রকমভাবে বলা যেতে পারে। যেমন প্রথমে দেখো বলছি যে যোজ্যতা হলো একটি সংখ্যা যার দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মৌলের কতগুলি ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, তো কোনো মৌলের মধ্যে তো একাধিক মৌলের যে অ্যাটম রয়েছে, পরমাণু রয়েছে, তো সেই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে তার নিশ্চয়ই সব কটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তো যে ইলেকট্রনগুলো আছে বাইরের কক্ষপথে, সেই ইলেকট্রনগুলোই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, সেই জন্য ওই বাইরের কক্ষপথের কতগুলো ইলেকট্রন আছে, তো তার উপর নির্ভর করে ভ্যালেন্সিটা কত, ওই মৌলের ভ্যালেন্সি কত। বা এর ডেফিনেশন আর একটা রকমভাবে দেওয়া যেতে পারে, সেটা হলো কোনো মৌল যতগুলি ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে বা ভাগ করে নেয়, মানে শেয়ার করে নেয় যৌগ গঠন করার সময়। ঠিক আছে, কোনো মৌলের অ্যাটম তো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, পরমাণু। তো কোনো একটা কম্পাউন্ড বা যৌগ গঠন করার সময় মৌলের পরমাণু, সেই পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন কোনো একটা মৌলের অ্যাটম গ্রহণ করছে বা কতগুলো ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, কেউ গ্রহণ করে কেউ ত্যাগ করে, বা কখনো দেখা যায় যে শেয়ার করে নেয়। ঠিক আছে, সেই সংখ্যাটা কতগুলো ইলেকট্রন আমরা গ্রহণ করছে বা বর্জন করছে বা শেয়ার করছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওই মৌলের ভ্যালেন্সি বা যোজ্যতা। বা আমরা আরেকটাভাবে বলতে পারি যে কোনো মৌলের পরমাণুর অপর কতগুলি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেই সংখ্যাকে বলে ওই মৌলের যোজ্যতা। ঠিক আছে, কোনো মৌলের একটা অ্যাটম কতগুলো অ্যাটমের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, সেই যে সংখ্যাটা, যেমন ধরো তুমি বলি যদি একটা NaCl, তাহলে এখানে একটা সোডিয়াম অ্যাটম এর সঙ্গে একটা Cl যুক্ত হয়েছে, তাহলে একটা সোডিয়াম অ্যাটম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, তাহলে সোডিয়ামের যে যোজ্যতা সেটা হচ্ছে 1। ঠিক তেমনি আবার ক্লোরিন, দেখো এখানে ক্লোরিন কি হচ্ছে, একটা সোডিয়াম অ্যাটমের সাথে যুক্ত হতে পারে, তাহলে এখানে ক্লোরিনের যোজ্যতা সেটা হচ্ছে 1। ঠিক আছে, তো যোজ্যতা কিন্তু শুধু নাম্বার, একটা সংখ্যা বোঝায় দ্বারা। তো এটা প্লাস বা মাইনাস সেটা ইম্পর্টেন্ট নয়, ভ্যালেন্সির যে যোজ্যতার যে সংখ্যাটা সেটা কিন্তু এটা হচ্ছে শুধু একটা পিওর নাম্বার। ঠিক আছে, প্লাস বা মাইনাস নয়। যখন আয়ন তৈরি করে তখন সেটাকে আমরা বলি প্লাস বা মাইনাস। ঠিক আছে, প্লাস, যেমন এটা মেটাল কি করে, প্লাস আয়ন তৈরি করে, তাহলে Na প্লাস, একটা প্লাস লিখলাম কেন না, এর যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, ক্লোরিনের যোজ্যতা 1, তাই ক্লোরিন হচ্ছে অধাতু, তাই অধাতু হলে পরে এরা মাইনাস আয়ন, মানে এই ইলেকট্রন গ্রহণ করে আর এ ত্যাগ করে, তো ত্যাগ করে করলে কি হবে, প্লাস আয়ন তৈরি করবে, আর গ্রহণ করে বলে মাইনাস আয়ন তৈরি করবে, দিয়ে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, দিয়ে তৈরি হবে NaCl যৌগটা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভ্যালেন্সি হচ্ছে একটা নাম্বার, সংখ্যা, পিওর সংখ্যা, পজিটিভ সংখ্যা, ইন্টিজার ভ্যালু, যার দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মৌলের কতগুলো, মানে কোনো মৌলের পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক আছে, তো এটা তোমরা ভালো করে একটু তিনটেকেই ভালো করে পড়বে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এর পরে পড়াচ্ছি, কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মূলক বা র্যাডিক্যাল। তো অনেক সময় কি হয় যে যৌগের মধ্যে দেখা যায় যে কিছু মৌলের পরমাণু জোটবদ্ধ হয়ে একটি একক আয়নের মতো আচরণ করে, সেই গ্রুপ অফ অ্যাটম। তাহলে গ্রুপ অফ অ্যাটম কি হয়, যখন তারা জোটবদ্ধভাবে তাদের নিজের স্বার্থে তাদেরকে একটা ইউনিট হিসেবে তুলে ধরে, তখন
সেই গ্রুপ অফ অ্যাটমকে বলা হয় মূলক বা র্যাডিক্যাল। যেমন ধরো আমি এখানে লিখছি একটা, এখানে লিখলাম NaCl। তো এখানে দেখো, এখানে ক্লোরিন হচ্ছে, এখানে Na হচ্ছে প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, আর ক্লোরিন হচ্ছে মাইনাস আয়ন। ঠিক আছে, তো এর যোজ্যতা হচ্ছে 1, একটা আয়ন নেগেটিভ আয়ন। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানায়ন। তো এখানে দেখো এদের মধ্যে বন্ড হবে, দিয়ে তৈরি হচ্ছে NaCl। এবার দেখো NaOH, যেটা আমি লিখি এখানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এখানে কি করছে, এখানে Na প্লাস আয়ন থাকছে আর OH টোটালটার মাইনাস। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটো অ্যাটম যুক্ত হয়ে একটা সিঙ্গেল, এই ক্লোরিন যেমনভাবে কাজ করছে এখানে, এখানে OH মিলে পুরোটা একটা কাজ ইউনিট হিসেবে কাজ করছে, একটা একক হিসেবে কাজ করছে, একটি একক ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করছে। দিয়ে এদের মধ্যে আকর্ষণ হচ্ছে, দিয়ে বন্ড হচ্ছে, এটা হচ্ছে তৈজযী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন, দিয়ে NaOH তৈরি করছে। ধরো আবার আমি লিখি এখানে, ধরো NaNO3 লিখলাম, সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। তাহলে এখানেও ঠিক তাই করছে, Na প্লাস আয়ন রয়েছে এবং তার সঙ্গে NO3 মাইনাস আয়ন, যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, Na প্লাস আর NO3 মাইনাস। তাহলে NO3 এই পুরোটা এখানে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে একত্রিত হয়ে। ঠিক আছে, এখানে যেমন OH মাইনাস এই দুটো অ্যাটম যুক্ত হয়ে পুরোটা একটা ইউনিট হিসাবে কাজ করছিল, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, ঠিক তেমনি NO3 তাদের মধ্যে যুক্ত এমনভাবে একটা গ্রুপ দল তৈরি করেছে, দিয়ে তারা একটা একক নেগেটিভ আয়ন হিসেবে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, দিয়ে তোমার একটা যৌগ তৈরি করছে। তো এইগুলোকে, অর্থাৎ OH, নাইট্রেট, এইগুলোকে বলা হচ্ছে মূলক। এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক, একে বলা হয় হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলক বলা হয় এটাকে। আর এটা হচ্ছে নাইট্রেট মূলক, এটা হলো নাইট্রেট মূলক। তো আমি একটা চার্ট লিখে দেবো, যেখানে তোমরা বিভিন্ন মূলক, তাদের যে যোজ্যতা, সেই সম্বন্ধে তোমাদের কনসেপ্ট হবে। তাহলে মূলত মূলক কাকে বলে সেটা নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে। এবার তোমাদের একটা চার্ট দেখো লিখে দিয়েছি, তো এটা তোমাদের সুবিধাই হবে, ব্যাপারটা ভালো বুঝতে পারবে। যেমন দেখো, প্রথমে আছে মনোভ্যালেন্ট, মানে একযোজী মৌল বা মূলক। তো মনোভ্যালেন্ট যেমন হচ্ছে পটাশিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, Ag হচ্ছে সিলভার, Cu হচ্ছে কপার। তো এখানে দেখো পাশে আস, অর্থাৎ কপারে এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ এর যোজ্যতা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এর যোজ্যতা একটাই নয়, আরও আছে। তো প্রথমে দুটো আছে, প্রথমটাকে বলা হচ্ছে আস, তারপরটাকে আমরা বলবো ইক। অর্থাৎ কপারের যোজ্যতা যখন 1, তখন তাকে বলা হয় কিউপ্রাস। ঠিক আছে, মনে করো অক্সিজেন দিয়ে তৈরি বিক্রিয়া করছে, তাহলে বলো কিউপ্রাস অক্সাইড। ঠিক আছে, আবার দেখো হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে অধাতু। ঠিক আছে, তো হাইড্রোজেন কিন্তু বিহেভ করে কার মতো, ধাতুর মধ্যে। এর মধ্যে ধাতু ধর্ম আছে, অধর্ম আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ধাতু হিসেবে আচরণ করে। তো মূলক যেমন হচ্ছে অ্যামোনিয়াম। ঠিক আছে, এই মূলকটা প্লাস আয়ন তৈরি করে, NH4 প্লাস আয়ন। ঠিক আছে, আর তারপরে দেখো হাইড্রক্সিল মূলক, নাইট্রেট মূলক, NO3 হচ্ছে নাইট্রেট মূলক, NO2 হচ্ছে নাইট্রাইট মূলক। নাইট্রাইট 2 আছে এখানে, NO3 আছে, নাইট্রাইট, কিন্তু যোজ্যতা দুটোরই কিন্তু 1, অর্থাৎ যখন আয়ন তৈরি করবে NO3 মাইনাস, এটা NO2 মাইনাস। তারপর হচ্ছে HCO3 বাইকার্বনেট মূলক, HSO4 বাইসালফেট মূলক, আর এটা হচ্ছে বাইসালফাইট মূলক।
HSO3, এইগুলো নেগেটিভ আয়ন তৈরি করে, কিন্তু যোজ্যতা কিন্তু এক, অর্থাৎ এদের নেগেটিভ আয়নে সবসময় -1 বসবে। এরপর দেখো বাইভ্যালেন্ট বা দ্বিযোজী মৌল, অর্থাৎ এদের যোজ্যতা হচ্ছে 2, এদের যে ভ্যালেন্সি নাম্বার সেটা হলো 2। যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, জিঙ্ক, লেড, পিবি হলো লেড, Mn হচ্ছে ম্যাঙ্গানিজ, Cu ইক। এবার দেখো ইক, যখন কপারে যোজ্যতা হচ্ছে 1 তখন আস, যখন 2 তখন হচ্ছে ইক, কিউপিক। এরপর দেখো আয়রন, তাহলে আয়রনটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ এর ক্ষেত্রে এটা বলছি আস, ফেরাস। মার্কারির ক্ষেত্রেও এটা হয়, মার্কিউরাস বলে এটাকে, যখন যোজ্যতা 2 তখন মার্কিউরাস বলা হয়। আর তারপরে হচ্ছে নিকেল, টিন হচ্ছে এখানে স্ট্যানাস বলি, এগুলো ধাতু। আর অক্সিজেন আর সালফার হচ্ছে অধাতু। এরপর দেখো মূলক আছে বাইভ্যালেন্টের, কার্বনেট মূলক, অর্থাৎ CO3-2 হবে, SO4-2, এটা সালফেট মূলক, এটা সালফাইট মূলক। দেখো এখানে কিন্তু বাইসালফেট ছিল, এইচ থাকলে বাই হয়, বাইসালফেট, বাইসালফাইট, সালফেট, সালফাইট, এরা কিন্তু নেগেটিভ আয়ন তৈরি করে। ট্রাইভ্যালেন্ট অর্থাৎ যোজ্যতা হচ্ছে 3, অ্যালুমিনিয়াম, আয়রন, তাহলে আয়রন যখন 2 তখন ফেরাস, যখন 3 তখন ইক, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট। নাইট্রোজেন, ফসফরাস, এইগুলো হচ্ছে তোমার অধাতু কিন্তু ট্রাইভ্যালেন্ট। টেট্রাভ্যালেন্ট মানে যোজ্যতা হলো 4, ভ্যালেন্সি হচ্ছে 4, যেমন কার্বন, সিলিকন, টিন, এসএন, একে এখন বলেছি স্ট্যানিক। তাহলে এসএন এখানেও ছিল, যখন ওই যখন টিনের যোজ্যতা হচ্ছে তোমার 2 তখন হচ্ছে স্ট্যানাস বলি, যেমন যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে স্ট্যানাস ক্লোরাইড, যদি এখানে হবে স্ট্যানিক ক্লোরাইড। ঠিক আছে, মোটামুটি তোমাদের এইটা পড়লে পরেই তোমরা অনেক কম্পাউন্ড তৈরি করতে পারবে। আমার পড়ানোর উদ্দেশ্য এই জন্যই যে ভ্যালেন্সি পড়লে পরে কী হয়, তোমরা সঠিক একটা সংকেত, কম্পাউন্ড বা যৌগের যে সংকেত সেটা সঠিকভাবে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এবং কেন হচ্ছে না হচ্ছে সেই প্রশ্ন তোমার মনে থেকে দূর হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো ভ্যালেন্সি পড়ার জন্য কিন্তু এইটা হলো ভ্যালেন্সি কাকে বলে, কার কত ভ্যালেন্সি সেটা দেখলাম, কিন্তু এই ভ্যালেন্সিটা বেরোচ্ছে কি করে সেটা যে আমি চার্ট তৈরি করে দিয়েছি, সেই চার্টটা তাহলে আমি পড়াবো, তাহলে পরে তোমরা সেই ভ্যালেন্সি কি করে বেরোচ্ছে বুঝতে পারবে। কেন এই যে আস হয়, কেন ইক হয়, অর্থাৎ ট্রানজিশন এলিমেন্টের যোজ্যতাগুলো কেন একটাই ফিক্স না হয়, তার 2টো হতে পারে বা কখনো 3টে হতে পারে, কেন হয়, সেইগুলো পরিষ্কার একদম হয়ে যাবে আমাদের কাছে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা পড়বো ভালো করে। তো খুব সহজই ব্যাপার আছে ইলেকট্রনিক কনফিগারেশন, আমি একটু তোমাদের আলোচনা করে দিই, তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসটা কি। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন কিভাবে সজ্জিত হয়ে আছে একটা অ্যাটমের মধ্যে। তো প্রথমে এটা আমরা যেগুলো জানি সেখান থেকে শুরু করি একদম। তো আমরা কিরকম বিষয়টা আমাদের কনসেপ্টে কেমন আছে দেখো। মনে করো একটা এক্সাম্পল নিলাম, সোডিয়াম। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে অ্যাটমিক নাম্বার কত। তাহলে সোডিয়ামের যে অ্যাটমিক নাম্বার মোটামুটি আমরা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নিতেই পারি অ্যাটমিক নাম্বারগুলো। তো সোডিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হলো 11, তাই তো। তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস তোমাদের বললে তোমরা এক্ষুনি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা এটাও দেখেছি আগে 2n² রুল, অর্থাৎ n=1 হলে পরে nটা কি কোয়ান্টাম নাম্বার, তাই তো, কক্ষপথ সংখ্যা। তাহলে n=1, প্রথম কক্ষপথে থাকবে কতগুলো ইলেকট্রন, 2টো। n=2 হলে 2n², তাহলে হচ্ছে 8টা। এগুলো আমরা জানি, 1-এ থাকে 2টো, 8-এ থাকে 2-এ থাকে 8টা। n=3 হলে কিন্তু এটা হবে 18টা, ঠিক আছে। n=4 হলে 4×4=16,
32 থাকবে, এরপর একটা 32টা। এই কনসেপ্টটা আমাদের আছে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে 11টা কীভাবে থাকবে, অর্থাৎ প্রথম কক্ষপথে যদি আমরা কে বলি, তারপরেরটাকে বলছি এল, তারপরেরটাকে এম, এরকম নাম দিয়েছি। তো দেখো তাহলে কে থাকবে 2টো, আর এল এ থাকবে 8টা, আর এম এ থাকবে 1টা। তৃতীয় যে কক্ষপথটা এম কক্ষপথ, অর্থাৎ সব থেকে বাইরের যে কক্ষপথ। তাহলে দেখো সোডিয়াম যদি আমি ছবি আঁকি তাহলে কেমন হবে, অর্থাৎ এর যে এটা হচ্ছে নিউক্লিয়াস ধরো, তাহলে এখানে প্রোটন থাকবে। কটা প্রোটন আছে? এতে প্রোটন আছে তোমার 11টা। নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার, তো প্রোটন হচ্ছে 11টা। আর আছে নিউট্রন, নিউট্রন থাকবে এখানে। আচ্ছা, এখানে আমাদের করেছিলাম যে n ইকুয়াল টু 1 হলে করে তোমার 2n² যে ফর্মুলা, সে অনুযায়ী হচ্ছে n ইকুয়াল টু 1, তাহলে সেখানে থাকতে পারে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন। n ইকুয়াল টু 2 হলে পরে থাকতে পারে ম্যাক্সিমাম 8টা। n ইকুয়াল টু 3 হলে থাকতে পারে ম্যাক্সিমাম 18টা। n ইকুয়াল টু 4 হলে থাকতে পারে ম্যাক্সিমাম 32টা। ঠিক আছে? তো সাবসেলটা কি? সাবসেল তাহলে যে কোনো কক্ষপথে ম্যাক্সিমাম কি কি সাবসেল থাকতে পারে সেগুলো হচ্ছে নাম হচ্ছে SPDF। ঠিক আছে? তো এস সাবসেলে থাকতে পারে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, পিতে থাকতে পারে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন, ডিতে থাকতে পারে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন, আর এফে থাকতে পারে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন। খেয়াল করে দেখো, 2টো করে 4টে করে ঠিক বাড়ছে। 2 থেকে 4 বেড়ে 6 হয়েছে, 6 থেকে 4 বেড়ে 10, 10 থেকে 4 বেড়ে 14। ঠিক আছে? 2 6 10 14 SPDF। এরপরেও থাকতে পারে জি থাকতে পারে, কিন্তু আমাদের যে সমস্ত আবিষ্কৃত এলিমেন্ট সংখ্যা আছে তার মধ্যে কিন্তু এই এফ এর মধ্যেই কাজ মিটে যায়। জি যেতে হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি আমরা যেটা পড়বো এখন, মনে করো যে এফ পর্যন্ত 30 নাম্বার অ্যাটমিক নাম্বার 30 পর্যন্তই আমরা দেখব। তো এতে আমাদের কাজ মিটে যাবে। তো এই SPDFটা কি করে আসবে? এটা আবার আসে একটা নাম্বার এল এর উপর নির্ভর করে। এল, এই এলটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার তোমার 4 রকমের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা এন দিয়ে, তারপর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এরপরে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এখন এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? তো এল এর ভ্যালু হতে পারে ম্যাক্সিমাম কত? এল হতে পারে কি ভ্যালু হতে পারে, পসিবল ভ্যালুজ অফ এল, সেটা হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে 0 to n-1। অর্থাৎ এলটা নির্ভর করে কার উপর? এন এর উপর। এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এল হতে পারে 0 to n-1, এই ভ্যালু এর হতে পারে। তো এল যখন 0 হবে, এল যদি 0 হয় তার জন্য একটা সাবসেল থাকে, সেটা হচ্ছে এস সাবসেল। এল যখন 1 হয় তখন হয় পি সাবসেল, এল যখন 2 হয় তখন হয় ডি সাবসেল, আর এল যখন 3 হয় তখন হয় এফ সাবসেল। বোঝা গেল? তাহলে SPDF কি করে আসবে আমাদের? ডিপেন্ডস অন এল। এল ইকুয়াল টু 0 হলে এস সাবসেল, এল ইকুয়াল টু 1 হলে পি সাবসেল, এল ইকুয়াল টু 2 হলে ডি সাবসেল, আর এল ইকুয়াল টু 3 হলে এফ সাবসেল। আর এল কোত্থেকে আসবে? এল আসবে এন থেকে। এন এর ভ্যালু বসাবে, প্রথম ভ্যালু হচ্ছে 0, তারপরে n-1। যদি n ইকুয়াল টু, যেমন দেখো n ইকুয়াল টু যখন 1 তখন কিন্তু প্রথম ভ্যালু 0 আর শেষ ভ্যালু কত? 1 - 1 মানে 0। তাহলে একটাই ভ্যালু হতে পারে। n ইকুয়াল টু 1 হলে পরে l এর ভ্যালু কত হবে? এখানে l হতে পারে একটাই ভ্যালু, তাহলে কত হতে পারে? l ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে সাবসেল কি হতে পারে? সাবসেল হবে এখানে কি? সাবসেল অনলি এস। ঠিক আছে? আর এস এ থাকবে কটা? ম্যাক্সিমাম 2টো।
ঠিক আছে। n ইকুয়াল টু 2 যদি হয়, n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে এখানে কি কি l এর ভ্যালু হতে পারে? l হতে পারে দেখো 0, আর একটা হচ্ছে l এর ভ্যালু হতে পারে 0, আর একটা হচ্ছে n-1 মানে 2 - 1 অর্থাৎ 1, 0 আর 1। তাহলে l ইকুয়াল টু হচ্ছে 0, 1, বোঝা গেল? 0, 1। তাহলে 0 l যখন 0 হয় তখন s সাবসেল থাকে, s, আর l যখন 1 হয় তখন p সাবসেল। তাহলে এসে থাকতে পারে কটা? 2টো, আর p থাকতে পারে 6টা, মোট হলো 8টা। দেখো n এ থাকতে পারে 8টা। হলো? দেখো n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে l এর কি কি ভ্যালু হতে পারে? l এর হতে পারে l ইকুয়াল টু 0 হতে পারে, 1 হবে, আর হবে কি 3 - 1 মানে 2। তাহলে এখানে আমার সাবসেল থাকছে কটা? 0, 1, 2। সাবসেল 3টে হবে, s, p, d, s, p, d। তাহলে দেখো s সাবসেল আছে 2টো, p তে 6টা, 6 দিয়ে 8টা, আর d তে হচ্ছে 10টা। তাহলে টোটাল হলো কতটা? 18টা। বোঝা গেল? এরপরে দেখো n ইকুয়াল টু 4, তাহলে এখানে l কত? l হতে পারে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 0, 1, 2, 3। ঠিক আছে? 0, 1, 2, 3 n ইকুয়াল টু 4 এর জন্য। তাহলে এখানে সাবসেল কটা হতে পারে? কি কি হতে পারে? s হবে, p হবে, d হবে, f হবে। 4টে সাবসেল হবে। 0, 1, 2, 3 4টে ভ্যালু আছে এর, তাই 4টে সাবসেল হবে। তাহলে দেখো খেয়াল করে, s এ কটা আছে? 2টো, s এ যাবে 2টো, p তে যাবে 6টা, d তে যাবে 10টা, আর f এ যাবে কটা? 14টা। 14টা। দেখো যোগ করে কত হচ্ছে? 32 হচ্ছে, 32। তাহলে এইভাবে আমরা আবার কি করেছি? এই সমস্ত অরবিটগুলোকে আবার সাবসেলে ভাগ করে দিয়েছি। ঠিক আছে? এবং সেই সাবসেলগুলোতে ইলেকট্রন কিভাবে যাবে, কিভাবে থাকে? এই যে এসে যেমন 2টো ইলেকট্রন আছে, কিভাবে থাকবে? ওরা কিন্তু দুটো দুদিকে মুভ করে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার থাকে, সেটা একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। ঠিক আছে? তো যেমন দেখো আমি যদি ছবিটা আঁকি, তাহলে এখন আমার এই ছবিটা দরকার নেই, আমি এখন এইভাবে করতে পারবো। তো এটাকে আমি যদি এইভাবে না করে আমি চাইছি এসপি সাবসেলের আকারে লিখতে, তাহলে কিভাবে লিখবো? তাহলে আমি এইখানটা দেখো, এটার পরিবর্তে আমরা কি করবো? আমি এখানটা মুছে দিই। দেখো সোডিয়াম, তাহলে সোডিয়াম হচ্ছে 11, সোডিয়ামের 11 অ্যাটমিক নাম্বার আমাদের মনে রাখতে হবে 11। তাহলে এর ইলেকট্রন ঢুকবে, সাজাচ্ছি, ইলেকট্রন বসাবো আমি, দিয়ে তৈরি করবো সোডিয়ামটা। তাহলে কনফিগারেশন লিখতে গেলে কেমন হবে? প্রথম কক্ষপথ 1, n ইকুয়াল টু 1, s কত? একটা s থাকবে, s এ ম্যাক্সিমাম থাকবে 2টো ইলেকট্রন, 1s2 ফুল ফিল হয়ে গেল। তারপর 2s2 আর 2p6 হয়েছে। প্রথমে আছে 2টো, হয়ে গেল 2টো, একে 2টো আছে। 2 এ কটা? 2 এ 2টো সাবসেল আছে, s আর p, s এ 2টো চলে গেছে, p এ 6টা চলে গেছে, টোটাল হলো 8টা। ঠিক আছে? 8টা হয়েছে, এখানে 8টা আছে, 8টা হয়েছে। এরপরে দেখো রয়েছে কটা? আর একটা রয়েছে। তাহলে এরপরে যে কক্ষপথ সেটা হলো 3 নম্বর কক্ষপথ। তাহলে এখানে আমাদের 3s হবে নিশ্চয়ই, p হবে না তো এখন, তার কারণ তো আর তো ইলেকট্রন নেই আমার কাছে। তাহলে এখানে হতে পারে যদি ইলেকট্রন আরো আসে এবার, অর্থাৎ যদি অ্যাটমিক নাম্বার বাড়াই, সোডিয়ামের পরে যাই, তখন আবার এসে 2টো ফিল হয়ে যাওয়ার পর পি আসবে, তাতে ঢোকাবো পরপর করে, অর্থাৎ আমরা ইলেকট্রনগুলোকে সাজাচ্ছি। তাহলে এখানে কত হবে? ম্যাক্সিমাম হবে 1, আছে কটা? একটা পড়ে আছে, আর 3s1। তাহলে এইটা হলো সাবসেল sp-df এর আকারে তোমার সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখানে এই সাবসেলের এই যে কক্ষপথ সাবসেলগুলো আছে, সেই সাবসেলগুলো যদি ছবি আঁকি আমরা কেমন আঁকবো? দেখো 1 নম্বর কক্ষপথের জন্য এস সাবসেল রয়েছে, তাহলে এস সাবসেলে আমরা
একটা এরকম বক্স আঁকি, এখানে এর ভিতরে আমরা ইলেকট্রন বসাই। তাহলে 1 নম্বরের জন্য একটা বাক্স। দেখো 2 নম্বরের জন্য, 2 নম্বরের যে এস সাবসেলের জন্য একটা বাক্স। তারপরে হচ্ছে আবার 2s এর জন্য একটা বাক্স। পিতে দেখো একটা বড় বাক্স, এতে 3টে খোপ, ঠিক আছে। পি এর জন্য একটা বড় বাক্স, 3টে খোপ। কেন 3টে খোপ হলে তুমি বুঝতে পারবে। এরপরে 3s এর জন্য একটা খোপ, তাই তো। তো কেন এরকম খোপগুলো হলো, দেখো এর কারণ হচ্ছে যে এসেতে 2টো ইলেকট্রন আছে, এর মধ্যে একটা এই উপরের দিকে তীর দেওয়া আছে হাফ, এটা নিচের দিকে, ঠিক আছে। প্লাস হাফ মাইনাস হাফ, একটা উপর নিচের দিকে একটা, এইভাবে পেয়ার তৈরি করছে, জোড় ইলেকট্রন পেয়ার হচ্ছে। এইভাবে পেয়ার করে করে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে। পেয়ার করে ইলেকট্রনগুলো থাকে জোর করে। এখানেও তাই হবে, 2টো ইলেকট্রন রয়েছে 2s তে, তাহলে এখানে একটা উপরের দিকে আর নিচের দিকে হবে। এখানে দেখো 2p6, তাহলে এইখানে যখন ফিল করা হয়, এই ফিল করার কিন্তু পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে, একেই হুন্স রুল বলা হয় অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে প্রথমে একটা করে প্রতিটাকে ভরতে হবে, ঠিক আছে। এমন নয় যে প্রথমটাতেই 2টো একসঙ্গে চলে গেল। ধরো আমার আছে 6টা, আমি প্রথমে 3টে নিলাম ঢোকাচ্ছি, তো প্রথমেই 2টো, তারপরে আবার 2টো, তারপরটা আবার 2টো, এভাবে যাবে না। যদি কারো থাকে, মনে করো পিতে কারো আছে মনে করো রয়েছে 3টে, তাহলে নিশ্চয়ই এখানে 2টো আর এখানে একটা, এরকম হবে না। যদি 3টে হয় তাহলে প্রত্যেকটাতে কিন্তু একটা একটা করে ফার্স্টে ঢুকবে। তারপরে যদি থাকে তখন সেগুলো আবার প্রথম থেকে ঢুকবে উল্টো। 4 নম্বরটা এখানে এলো, 5 নম্বরটা এখানে এলো, 6 নম্বরটা এখানে এলো, ঠিক আছে। এইভাবে মোট দেখো হয়ে গেল 6টা। আর এসি কটা আছে, 3s এ একটা রয়েছে, তাই এখানে উপরে একটাই হচ্ছে। এটা হচ্ছে তোমার, এইভাবে আমরা সেলটা ছবি এঁকে দেখাতে পারি, ঠিক আছে। তো এরপরে যদি কারো ডি থাকে, তো ডিতে তাহলে কটা খোপ থাকতে পারে, ডি যদি হয় কারো, যদি ডি সাবসেল থাকে কারো, দেখো ডিতে তোমার 10টা এরকম ইলেকট্রন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার এরকম হবে, সেক্ষেত্রে 10টা মানে এটা 5টা খোপ করতে হবে, 1 2 3 4 5। এতে এরকম হবে, উপরে একটা নিচে একটা, ঠিক আছে। এইভাবেই হয়। এটা ডিতে 1 2 3 4 5, প্রতিটা খোপে 2টো করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। এটা হলো সোডিয়ামের ব্যাপারটা। তো আমরা এবার চার্টটা যেভাবে আছে পুরোটাই যদি এইভাবে লিখে দিতে চাই, তো তোমরা নিজেই করতে পারবে। তো করতে পারার জন্য তোমার শর্টকাট যে মেথড আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখো, সবার যখনই আমরা পড়তে যাচ্ছি তখন সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা যে হচ্ছে সেটা কিন্তু 2টো প্রিন্সিপালের উপর নির্ভর করে হয়। একটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল, আর একটা হচ্ছে হুন্স রুল, যেটা আমি সোডিয়ামের করার সময় কিন্তু বললাম হুন্স রুল ব্যাপারটা। তো আফবাউ প্রিন্সিপালে কি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে n+l ভ্যালু। যে কোনো কক্ষপথের যে এনার্জি সেটা কিন্তু l+l এর সঙ্গে সমানুপাতিক। সেই কক্ষপথের n+l এর যে ভ্যালু হবে তার সঙ্গে হবে সমানুপাতিক। আর সেই জন্য ইলেকট্রন সবসময় কি করবে, অ্যাটমের মধ্যে লোয়ার এনার্জি স্টেট যেখানে হবে সেখানে থাকার চেষ্টা করবে। অর্থাৎ যে কোনো অ্যাটম চায় সবসময় লোয়ার এনার্জি স্টেটে থাকতে, অর্থাৎ তার যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে লোয়ার এনার্জি স্টেটে রাখতে। তার মানে কি, সব থেকে কাছের যে কক্ষপথগুলো আছে নিউক্লিয়াসের, সেগুলো আগে ফিল হয়, তারপর দূরেরগুলো ফিল হয়। এ তো নিয়ম হয়। তো কাছে যত থাকবে কক্ষপথটা নিউক্লিয়াসের, তো কাছের কক্ষপথের কি হয়, আমরা দেখেছি শক্তিটা কিন্তু সব থেকে কম হয়, যত খুব নেগেটিভ হয় আর কি। দেখবে এর ভ্যালুটা নেগেটিভ হয়। যত দূর দিকে যাই তত এর ভ্যালুটা নেগেটিভিটির পরিমাণটা কমে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি কমে। অর্থাৎ কক্ষপথগুলোর শক্তি কিন্তু যত উপর দূরে যাচ্ছি, নিউক্লিয়াস থেকে যত দূরে আমরা যাব তত কক্ষপথের শক্তি তোমার বাড়ছে, ঠিক আছে। আর যত নিউক্লিয়াসের কাছে যাচ্ছি তত শক্তি কমছে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি কমছে। তাই
ইলেকট্রনগুলো সব থেকে প্রথমে নিউক্লিয়াসের কাছের কক্ষপথগুলোকে ফিল আপ করবে, তারপরে দূরেরগুলো ফিল আপ করবে। তার কারণ কাছেরগুলোর শক্তি কম, দূরেরগুলোর শক্তি বেশি। ঠিক আছে। আর যদি কখনো এমন হয় যে দেখো দুটো কক্ষপথেরই তোমার n+l এর ভ্যালু সমান হয়ে গেল, সেক্ষেত্রে n এর ভ্যালু যার কম সেখানে আগে যাবে। ঠিক আছে। আর হুন্স রুলটা যেটা এই যে দেখিয়েছি, দেখো প্রতিটা অরবিট রয়েছে, এই অরবিটগুলো এই সাব সেলের এই অরবিট রয়েছে, এই অরবিটগুলো কিন্তু এইভাবে ফিল আপ হবে না। তিনটে আছে বলে এখানে দুটো, এখানে একটা দিলে ওটা ভুল হলো। কী হবে, প্রতিটা অরবিট প্রথমে একটা করে ফিল হবে, তারপরে পেয়ার হবে। ঠিক আছে, এই যে দুটো রুল। তো এই ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা আমরা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তো তো দেখো শর্টকাটভাবে আমরা এখানে আব্বা প্রিন্সিপালে বোঝা হয়ে যাবে। আর কীভাবে সাজাবো সেই কোন লাইনটা SPD যে লাইনটা, সেটা কিন্তু খুব ইজি তৈরি হবে। দেখো কী হবে। তো 1-এর 1 নম্বর কক্ষপথের কী হতে পারে, S হতে পারে। 2 নম্বরের কী হতে পারে, 2S আর 2P। 3 নম্বরের S হতে পারে, তাই তো? কী করে আসছে মনে আছে তো? দেখো এই যে n=1, তাহলে l এর ভ্যালু হচ্ছে অনলি 0, তাই 0-এর জন্য S। n=2, n=2 হলে l এর ভ্যালু কি হতে পারে, 0 আর 1 হতে পারে। তাহলে ফর 0 সেটাকে বলছি S, এটা বলছি P। 2S 2P হলো। n=3 হলে পরে n=3 হলে l হচ্ছে তোমার 0 1 2, কত কিছু করবে লিখলে করবে, খুব ইজি হয়ে যাবে, একটুখানি পরে সব ইজি হয়ে যাবে। n=3 হলে l 0 1 2, 0-এর জন্য S, 1-এর জন্য P, 2-এর জন্য D। তাহলে 3S হবে, 3P হবে, আর হবে 3D। ঠিক আছে। 4 যদি বলি n=4, তাহলে l কি হবে, 0 1 2 আর 3, n-1 পর্যন্ত হতে পারে, তাই তো? তাহলে এটা হচ্ছে S P D আর এটা হচ্ছে F। তাহলে এটা হচ্ছে 4S 4P 4D আর 4F। যদি নেক্সট করো 5, n=5, তাহলে l কি হতে পারে, 0 1 2 3 4। তাহলে S এর l=0 হলে S হতে পারে, এর জন্য হবে P, এর জন্য হচ্ছে D, এটা হচ্ছে F আর এটা হচ্ছে G। তাহলে 5S 5P 5D 5F 5G। ঠিক আছে। তো এখানে ইলেকট্রন যখন আসবে প্রথমে কি করবে, এ হয় দেখো, প্রথমে ইলেকট্রন আসছে 1 এসে যাবে, 1-এর এসে যাবে। তারপর কি হবে, এই যে 2S, তারপর দেখো 2P, তারপর 3S। ঠিক আছে। 2S এর পরে যাবে কোথায়, 2P তে, তারপরে 3S এ আসবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 3S এর হওয়ার পর হচ্ছে 3P, তারপরে 4S। 3S হওয়ার পর 3P, তারপর 4S। এখন সব ঠিকঠাক আছে। 3S হওয়ার পর 3P, তারপর 4S, 3D তে যাবে না, তাই তো? 3P এর পর যাবে কোথায়, 4S। 4S ফিল হবে, তারপরে যাবে 3D তে আবার। 4S ফিল করার পর তারপরে যাচ্ছে 3D তে। ঠিক আছে। 4S এর পর 3D, 3D এর পর যাবে কিসে, 4P তে যাবে, তারপর 5S এ যাবে। ঠিক আছে। তো এইভাবেই চলছে। যদি এরপরে যাবে 4D 5P, আমাদের এর মধ্যেই কাজ মিটে যাবে। আপ টু 30 পর্যন্ত আজ নিচ্ছি আমরা করবো, এর মধ্যেই কাজ মিটে যাবে। তাহলে এখানে বুঝতে পারছো 3P এর পর কিন্তু 3D তে যাবে না, যাবে 4S এ। ঠিক আছে। তারপর 3D 4P, তারপরে 5S। তো এইটাকেই তাহলে আমরা যদি এখানে লিখে নিই পর দেখো ধারাবাহিকভাবে কার পর কার কোনটায় যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, প্রথমে হচ্ছে 1S
তারপরে হচ্ছে 2s 2p, 1s 2s 2p, 2pর পর 3s, তারপর 3p, 3pর পর কিন্তু 3d নয়, কি হবে 4s, 4s, তারপরে হচ্ছে তোমার 3d, তারপরে হচ্ছে 3d, ঠিক আছে। তারপর 4p, তারপর 5s, 4p, তারপর 5s, ঠিক আছে। আমরা প্রথমেই এইভাবে লিখে নেব। তো আমাদের এই ক্ষেত্রে মনে করো এই পর্যন্ত করলেই কাজ মিটে যাবে। তো এরপর দেখো এস এর মাথায় এখানে 2, এস এর মাথায় 2, পি এর মাথায় 6, এস এর মাথায় 2, পি এর মাথায় 6, এস এর মাথায় 2, ডি এর মাথায় 10, ঠিক আছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এই অবধি করলেই আমাদের কাজ মিলবে 3d10 পর্যন্ত। তো আমরা কিন্তু তাহলে দেখতে পাচ্ছ এরকম লিখলাম কেন, তাহলে এইখানে আমাদের 4s এ আগে যাবে, তারপর 3d তে যাবে ইলেকট্রন, ঠিক আছে। এরকম প্রশ্ন হতে পারে মনের মধ্যে যে এই তো কক্ষপথ সংখ্যা এর কম, তাহলে এখানে যাচ্ছে না কেন? দেখা গেছে যে এর এনার্জিটা, শক্তিটা কিন্তু 4s এর এনার্জি কিন্তু এর থেকে কম, 3d থেকে এনার্জিটা কম। এই কক্ষপথের শক্তিটা কম বলে এখানে ইলেকট্রন আগে যাবে। কোথায় বলা আছে? আউফবাব প্রিন্সিপালে বলা আছে এটা, ঠিক আছে, ঠিক আছে। 4s2 এর এনার্জি, এর যে এনার্জি, এই 4s2 এইটার যে এনার্জি, তার এনার্জি 3d থেকে কিন্তু কম, তাহলে এখানে ইলেকট্রন আগে যাচ্ছে, তারপরে ডিতে 3d তে যাচ্ছে, ঠিক আছে। এখানে 3 আর 4 দেখলে হবে না, এখানে 4 কোয়ান্টাম নাম্বার, কক্ষপথ সংখ্যা, এইটা পরে আছে 3 পরে, তা সত্ত্বেও কিন্তু এর এনার্জিটা কম বলে এখানে ইলেকট্রনটা আগে পূর্ণ হবে, তারপর 3d পূর্ণ হবে। তো এইটা আমার যেই জানা হয়ে গেল, আমি এবার কিন্তু এর সাহায্যে তোমরা খুব সহজেই এসপিডিএফ তে ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে। তুমি যখন এই ক্রমটা যখন জেনে গেলে, ঠিক আছে, এটা কয়েকবার খাতায় লিখে প্র্যাকটিস করলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। তো দেখো তোমার প্রথম যেটা আছে, চার্টের তোমার যেটা আছে, তো তোমরা হাইড্রোজেনে তো খুব ইজিলি করতে পারবে। যেমন হাইড্রোজেন, যদি বলি আমি হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তাহলে এটা কি হবে, এখানেই শেষ হয়ে যাচ্ছে 1s1, দেখবে এটা যাচ্ছে চার্টেতে। হিলিয়াম 2, অ্যাটমিক নাম্বার 2, তাহলে এটা কত হবে তোমরাই বলো, 1s2, তাহলে 1s2। লিথিয়ামে কি হবে, অ্যাটমিক নাম্বার 3, তাই তো, অ্যাটমিক নাম্বার 3, তাহলে 1s2 এর ফিল হয়ে গেল, আরো একটা ইলেকট্রন রয়েছে, যাবে কোথায়, 2s1 এ যাবে। তারপরে তোমার কি আছে, ধরো বেরিলিয়াম, আমি পরপর লিখে নিই, বেরিলিয়াম আছে, তারপরে বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপরে আছে তোমার ক্লোরিন আছে, নিয়ন আছে, তাই তো। তাহলে বেরিলিয়ামের হচ্ছে 4, 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ক্লোরিনের 9, নিয়নের 10। তাহলে বেরিলিয়ামের কি হবে, 1s2, 2s, চারটে আছে বলে 2 ফিল হয়ে গেল, 2s2। বেরিলিয়ামের 5টা আছে, তাহলে 1s2, 2s2, চারটে হলো। এরপরে কি হবে, 2s এর পর কি হবে এই অনুযায়ী, 2p হবে, 2p, পিতে কটা যাবে, আচ্ছা একটা, তাহলে আর একটা। কার্বনের 6, তো দেখো 1s2, 2s2, 2p, কত হবে এখানে
টু হলো। তারপরে এখানে 1s2, তারপরে হচ্ছে 2s2, 2p কত হবে 3 হবে, তাহলে 7 হয়ে যাচ্ছে। এরপরে দেখো 1s2, 2s2, 2p 4, 8 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 1s2, 2s2, 2p 5 হয়ে গেল, তাহলে 9 হয়ে গেল। এটা 1s2, 2p 2s, এটা হচ্ছে 2s2, 2p 6 হলো, তাই তো। নিয়ন পর্যন্ত এখানে কত হয়ে গেল 2p6, 2p6 আছে। এরপরে দেখো এরপর এগুলো করার আগে একটা কথা বলে দিই, এখানে দেখো ভ্যালেন্সি, তাহলে এখান থেকে ভ্যালেন্সি বার করবো কি করে, তাই তো। ভ্যালেন্সি হচ্ছে আমরা যেটা অলরেডি জেনে আসছি যোজ্যতা, সেটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, তাই তো, তারাই তো বিক্রিয়া অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়াতে তারা অংশগ্রহণ করে, কারা অংশগ্রহণ করে, যারা সব থেকে বাইরের কক্ষপথে আছে। সেই জন্য বাইরের যে কক্ষপথটা তাকেই বলা হয় ভ্যালেন্সি সেল, তাই তো, যোজ্যতা কক্ষপথ হলো। তা ভ্যালেন্সির যে ডেফিনেশনটা আমরা জেনেছি বা আমাদের এখন জানা আছে অলরেডি, সেটা হচ্ছে কি করে বার করব, কনফিগারেশন থেকে কী করে বার করব না, সব থেকে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যা, সেই ইলেকট্রনগুলো বলা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন, ঠিক আছে। তো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ভ্যালেন্সি বার করার যে রুল, সেটা হচ্ছে আমরা দেখো এই কক্ষপথটা যদি KLM এ আমরা দেখি, যদি KLM এ করে দেখি তাহলে কি হয়, তাহলে যদি আমরা K তারপরে L M এরকম সাজাই তাহলে কি হবে, কেতে আছে তোমার এখানে একটা, এখানে কেতে আছে দুটো, এখানে আছে কেতে কটা তিনটে, এখানে আছে কেতে চারটে, এখানে আছে তোমার সরি প্রথমে দুটো, এলে একটা, আর এটা কত হচ্ছে দুটো দুটো, আর এটা হচ্ছে দুটো তিনটে, আর এটা হচ্ছে তোমার দুটো চারটে, ঠিক আছে। নাইট্রোজেন হচ্ছে দুটো পাঁচটা, অক্সিজেন হচ্ছে দুটো ছটা, তাই তো, এলের ছটা। তাহলে দেখো এইগুলো কি, এখানে এইটা আর এখানে হচ্ছে এইগুলো। তো দেখো হিলিয়াম কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় মৌল, হিলিয়ামের নিষ্ক্রিয় মৌল, এর অক্টেট হয় না, অক্টেট মানে অষ্টক, যেটা শুনেছি অষ্টক পূর্ণ করতে চায় সবাই, তার কারণ অষ্টক পূর্ণ হয়ে গেলে সবাই স্টেবল হয়ে যাবে, অর্থাৎ লোয়ার এনার্জি স্টেটে চলে যাবে। তো এখানে হিলিয়াম দুটো দিয়ে অক্টেটের পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে সমস্ত মৌলগুলো টেন্ডেন্সি হবে যে তাদের যে কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে, সেই নিষ্ক্রিয় মৌলগুলোর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা তারা নিতে চায়। তাহলে এখানে হাইড্রোজেন চাইবে 2 হতে, তার জন্য কি করবে, একটা ইলেকট্রনের আছে সেটা তোমার দেবে বা নেবে, ঠিক আছে। তো তাই জন্য এখানে হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, আর এর কত, যদি ভ্যালেন্সি যদি বলি আমরা, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 0, নিষ্ক্রিয় মৌল, তাই ওর হচ্ছে ভ্যালেন্সি সেটা হচ্ছে 0, কারোর সঙ্গে যুক্ত হয় না ওরা। লিথিয়াম সব থেকে আউটার মোস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে এখানে, সেই ফিগারটা দেখো 1, তাহলে এখানে হচ্ছে 1,
বেরিলিয়ামে হচ্ছে 2, বোরনে হচ্ছে 3, বোরনে 3, কার্বনের হচ্ছে 4, তারপরে কত হবে 5। আমরা কি জেনে এসেছি যে 4-এর থেকে বেশি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 8 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে 8 - 5 দ্যাট ইকুয়াল টু 3, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। অক্সিজেনের কত হবে 8 - 6 দ্যাট ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, তো এটা আমরা কিন্তু জেনে এসেছি, আর তো এইগুলো আমরা জানি। তো আমি বলছি যে এটা যদি এখান থেকে করতে চাই তাহলে কি করব। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, এখানে আমি হাইড্রোজেন হিলিয়াম ছেড়ে দিলাম, লিথিয়ামের 2s2 2s1, তাহলে এর কি করতে পারে, এখান থেকে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে 1s2 হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে। তাহলে এইটা ও দিতে পারে, কাউকে লুজ করতে পারে, তাহলে এই নাম্বার অফ ইলেকট্রন কত হবে 1, একটি ইলেকট্রন সে লুজ করতে পারে, তাই এর ভ্যালেন্সি হচ্ছে 1। বেরিলিয়ামে দেখো, বেরিলিয়াম হচ্ছে এখানে 1s2 2s2, এ কি করতে পারে, এই দুটোকে ছেড়ে দিতে পারে, ছাড়লে পরে এ 1s2 মানে হিলিয়ামের মতো হয়ে যাবে, অর্থাৎ এর যে তোমার ভ্যালেন্সি সেটা হচ্ছে 2। বোরনের দেখো 1s2 2s2 2p1, ঠিক আছে, 1s2 2s2 2p1। তো এখানে বেরিলিয়াম কি করতে পারে, বোরন কি করতে পারে, বোরন এখান থেকে তোমার 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ছাড়লে পরে 3টে যদি ছেড়ে দেয় 2 আর 1 যদি ছেড়ে দেয় তাহলে পরে 1s2-র মতো হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে, তাই বোরন 3টে ছেড়ে দিতে পারে, তাই ভ্যালেন্সি হলো 3। তারপর দেখো কার্বন 6 1s2 2s2 2p2, তো এখানে দেখো 4টে আছে, 2 নম্বর কক্ষপথে এস আর পি মিলিয়ে 4টে আছে, এই 4টাকে ছেড়ে দিতে পারে, ছাড়লেই হিলিয়ামের মতো হয়ে যাবে। সবার টেন্ডেন্সি হচ্ছে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো কনফিগারেশন নেবার, তাহলে কার্বন এই 4টে ছাড়তে পারে বলে এর ভ্যালেন্সি হলো 4। ঠিক আছে, এবার দেখো নাইট্রোজেন 1s2 2s2 2p3, তাই তো, তাহলে এ কি করছে এখান থেকে, যে এ এই লাস্টের যে সেল আছে সেখানেতে 3টে ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তো তোমার এর পরের যে তোমার নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, তাই তো, নিয়ন। তো নিয়ন মানে এটা দেখতে পাচ্ছ 6 দিয়ে 8টা রয়েছে নিয়ন, এই যে লাস্ট এর কাছাকাছি। এবার দেখো নাইট্রোজেনের থেকে নিয়নটা কাছে আছে নাকি হিলিয়াম কাছে আছে, নাইট্রোজেনের থেকে হিলিয়ামটা দূরে আছে নিয়নের থেকে, তো নাইট্রোজেন কি চেষ্টা করবে নিয়নের মতো হওয়ার। ঠিক আছে, এ কি চেষ্টা করবে নিয়নের মতো হওয়ার, তাহলে 1s2 2s2 2p6, নিয়নের 2p6 আছে, তাই তো, আর এর আছে কটা 2p3 আছে, তাহলে এই 3টে এখান থেকে ছেড়ে দেবে না, ও কি করবে, নাইট্রোজেন চেষ্টা করবে যে যদি 3টে নিয়ে নিতে পারে কারোর থেকে, যদি 3টে নিয়ে নিতে পারে তাহলে এখানে 2p6 হয়ে যাবে, তাহলে নাইট্রোজেনের যে কনফিগারেশন সেটা কার মতো হয়ে যাবে নিয়নের মতো। তাহলে এই নিয়নের ভ্যালেন্সি কত, নিয়নের ভ্যালেন্সি কিন্তু হচ্ছে 0। ঠিক আছে, সেই জন্য নাইট্রোজেন এখানে পিতে আরো 3টে নিতে পারে, ম্যাক্সিমাম 6 কণা থাকতে পারে, 3টে আছে আর 3টে নিয়ে নিতে পারে, 3টে নিয়ে নেবে, তাই এর ভ্যালেন্সি হলো 3। নিশ্চয়ই বোঝা গেছে কেন 8 - 5 করলাম, আর তার কারণ হচ্ছে এখানে
সি এর ছেড়ে দেবে না, ও নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? নিলে পরে ও জাস্ট নিয়নের যে রূপ সেটা পেয়ে যাবে, অর্থাৎ নিশ্চয়ই পেতে পারবে। এই করতে গিয়ে সে বিক্রিয়াটা করবে। অক্সিজেন দেখো 1s2 2s2 2p4, তাহলে এখানে দুটো কম আছে নিয়নের থেকে টিতে, তাই দুটো নিয়ে নিতে পারবে ইলেকট্রন, তাই এর যোজ্যতা হয়েছে 2। তারপরে দেখো ফ্লোরিন, ফ্লোরিন লাস্টে আছে 5টা, তাহলে এখান থেকে p6 করার জন্য এখানে একটা নিতে পারবে, তাহলে ফ্লোরিনের ভ্যালেন্সি হবে কত? 1। ফ্লোরিনের হচ্ছে ভ্যালেন্সি 1, ঠিক আছে? তাহলে দেখো আমি এসপি দিয়ে করলাম বলে তোমার এইখানে এই কনসেপ্টটা এলো যে কেন এই 8-5 করবো, জানি ম্যাথামেটিক্সটা জানি। এটাও এই যে ম্যাথামেটিক্সটা, এই ম্যাথামেটিক্সটাও কিন্তু আপ টু 20 অ্যাটমিক নাম্বার পর্যন্তই খাটবে, তারপরে কিন্তু খাটবে না, তারপরে কিন্তু তোমাকে এর উপরেই ডিপেন্ড করতে হবে। তো এইখান থেকে জানতে পারলাম আমরা যে এইগুলো কি করছে, ইলেকট্রন যেমন এরা কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এরা কিন্তু ইলেকট্রন এখানে গ্রহণ করতে পারে, ঢুকিয়ে নিতে পারে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এরপরে দেখো আমি যদি এর পরে যাই, তাহলে তুমি দেখো এখানে দেখো, আমি এটা মুছে দিই। তোমরা নিজেরা কিছু লিখে দিয়ে করবে, যেমন দেখো আমরা তাহলে এইখানে খেয়াল করে দেখো 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 6 4 10, আমি এই পর্যন্ত অলরেডি করলাম, এই অবধি আমাদের হয়ে গেছে এখন, ঠিক আছে? তারপরে যে এনার্জি সেটা যাবে কোথায়? এসে 3 এসে যাবে, তারপর 3p6 এ যাবে, 3p তে যাবে, তারপর 4s, তারপর 3d, ঠিক আছে? তো দেখবে তারপরে ধরো আছে নিয়নের পর আছে তোমার সোডিয়াম, সোডিয়াম তো একটু আগেই করলাম, তাহলে সোডিয়ামের কি হবে? সোডিয়ামের হচ্ছে এখানে 3s1 হবে, তাই তো? তো সোডিয়ামের হচ্ছে সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, ওটা কি হবে? 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s1, হয়ে গেল 11টা। তারপরে তোমার কি আছে? তারপরে আছে তোমার আছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন আছে, ফসফরাস আছে, সালফার আছে S, ক্লোরিন আছে Cl, তারপর হচ্ছে আর্গন, তাই তো? তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হলো 2। অ্যালুমিনিয়ামের দেখো, অ্যালুমিনিয়ামের হচ্ছে এখানে লাস্টের যে কক্ষপথটা রয়েছে, থার্ড কক্ষপথ, সেখান থেকে 3টে ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দিলে পরে কি হবে না, ওর যে নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস রয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, তার সমান ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। সেই জন্য অ্যালুমিনিয়াম এখান থেকে এই একটি নয় 2-3টি ছাড়ছে, তাই ওর ভ্যালেন্সি হলো 3। আবার সিলিকনের দেখো, সিলিকনও তাই করছে, 2 আর 2 4টে ছেড়ে দিচ্ছে, তাই এর ভ্যালেন্সি হচ্ছে 4। আর এরপর দেখো এই যে ফসফরাস কি করছে, এর যে নিয়ারেস্ট রয়েছে এখন কে? আর্গন। দেখো আর্গনের শেষের কক্ষপথে 6 আর 2 8টা আছে, তাহলে আর্গনের ভ্যালেন্সি কত হচ্ছে? 0। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, ওর ভ্যালেন্সি হচ্ছে 0। তাহলে ফসফরাস চেষ্টা করবে আর্গনের মতো হওয়ার, সেই জন্য
ও এইখানে দেখো P6 আছে, এখানে P3 আছে, তিনটে দিলে পরে ওর 6 হয়ে যাবে, সেই জন্য এর ভ্যালেন্সি হয়ে গেল 3, তিনটে নিতে পারে ইলেকট্রন। নেওয়া মানে সবসময় পুরোপুরি চলে আসা নয়, সেটা শেয়ারও করতে পারে, তিনটে ইলেকট্রন অন্য কারোর সাথে শেয়ার করলো, তাহলে তখন যাকে যার সাথে শেয়ার করবে তার তিনটে ইলেকট্রন এখানে দেখাবে, এর ফলে 6টা হয়ে যাবে, তাই ভ্যালেন্সি হলো 3। এরপর দেখো সালফারও চেষ্টা করবে আর্গনের মতো হওয়ার, একই রকম ব্যাপার এটা, তাহলে এখানেও সালফারের দুটো রয়েছে কম, 6 থেকে দুটো কম আছে, 4 আছে, তাই ও দুটো নিতে পারবে, ভ্যালেন্সি হলো 2। আর এখানে দেখো ক্লোরিনেও 3p5 আছে, আর আর্গনের হচ্ছে 3p6, তাহলে আর একটা দিলে পরে ক্লোরিনের হয়ে যাবে আর্গনের মতো, তাই ক্লোরিনের ভ্যালেন্সি হলো 1। এবার দেখো পটাশিয়ামের একই চাইবে, আর্গনের মতো হতে চেষ্টা করবে, P6 রাখতে চাইবে, S1টাকে ছেড়ে দেবে, তাহলে একটা ইলেকট্রন ছাড়বে, তাই এর ভ্যালেন্সি হলো 1। এটা ছাড়ছে, তার ভ্যালেন্সি হলো 1, এবার ছাড়ছে পুরো। এটা হচ্ছে ক্যালসিয়ামের দেখো 4s2, তাহলে 3p6 পর্যন্ত রাখবে, 4s2 থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তাই ক্যালসিয়ামের ভ্যালেন্সি হলো 2। তো এইটা হলো ক্যালসিয়াম পর্যন্ত 20 পর্যন্ত, ঠিক আছে। 20 পর্যন্ত যেটা তোমাদের আগে বললাম, যে যদি কখনো শেষের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4টের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে 8 মাইনাস তোমার 5 থাকলে 8 - 5 পুরো 3 ভ্যালেন্সি আসছে। তো ওই থিওরিটা কিন্তু এই পর্যন্তই খাটে, ভ্যালেন্সি বার করার ওই থিওরিটা এই পর্যন্তই খাটে। আর এরপর থেকে করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে এই পদ্ধতিই করতে, যেটা আমরা করছি এই পদ্ধতিতেই করতে হবে। তো দেখা যাক তারপরে গুলো কী হবে, আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো ক্যালসিয়ামের পরে তোমার রয়েছে স্ক্যান্ডিয়াম রয়েছে, Sc স্ক্যান্ডিয়াম, এর হচ্ছে অ্যাটমিক নাম্বার 21। তারপরে রয়েছে টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম রয়েছে, তারপর রয়েছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে রয়েছে কপার আর জিঙ্ক। তো দেখো স্ক্যান্ডিয়ামের রয়েছে তাহলে 21। তো এর যখন আমি এই পদ্ধতি ফিল আপ করছি, তো দেখো এই অবধি হচ্ছে কত 10, তারপরে এই অবধি হলো 4s2 পর্যন্ত আরো 10, তার টোটাল হয়ে গেল 20, আমার আছে 21, তাহলে 4s2 পর্যন্ত এদের সকলেরই থাকবে, 4s2 পর্যন্ত সকলেই থাকবে, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 হলো, তারপর কি হবে 4s2, এই ক্রমে গেল 4s2। এবার এর একটি ইলেকট্রন আরো বেশি আছে, 20 থেকে একটা বেশি, তাই এবার যাবে ডিতে, এবার ডিতে ফিল করবে 3d1 হলো। টাইটেনিয়াম ঠিক তাই করবে, এই অবধি তো সেম থাকছে, এইখান থেকে 4s অবধি সেম থাকছে, সেম দিয়ে এটা হবে 3d
আচ্ছা আমি এখানটা 4s পর্যন্ত রাখি, এখান থেকে 3p6 পর্যন্ত সেম হচ্ছে 4s2 3d2 3d2 হলো স্ক্যান্ডিয়াম। দেখবে চার্টে থেকে তাই আছে। ভ্যানাডিয়াম এটাও ঠিক হাতটা সেম আছে 4s2 3d3। এরপর দেখো ক্রোমিয়াম, আচ্ছা ক্রোমিয়াম তাহলে এগুলো আমার লেখা হয়নি। 21, এটা হলো 22 23 24 25 26 27 28 29 30 পর্যন্ত আমরা করছি, এখন 30 পর্যন্ত করছি। তাহলে ভ্যানাডিয়াম 23 4s2 3d3। এরপর দেখো ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামও এই অবধি সেম থাকছে। তো আমরা কেমন করবো 4s2 আর 3d4 করব, তাই তো? তো দেখো চার্টে কিন্তু 3d4 নেই। এখানে কি হয়, এখানে রুলস আছে, সেই রুলসটা হচ্ছে যে আমরা ডিতে দেখেছি কি, ডিতে আমি বলেছি যে ম্যাক্সিমাম থাকতে পারে কটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। তো এতে আমরা দুটো করে মোট, একটা খোপে থাকবে দুটো, তাহলে মোট 5টা খোপ থাকবে। 5টা খোপ থাকলো, 5টা অরবিটাল রয়েছে, প্রতিটা অরবিটালে ইলেকট্রন। তো এখানে দেখো আমার মোট এখন রয়েছে ডিতে 4টে, তুমি এখানে 4টে দাও, 1 2 3 4, অনুসরণ অনুযায়ী আমরা প্রতিটাতে প্রথমে একটা করে দেবো। তো এবার দেখো এখানে একটা খোপ পুরো ফাঁকা রয়েছে। তো এখানে একটা রুলস বলছে যে তোমার দেখো যদি এখানে আমি আরো একটা ইলেকট্রন বসিয়ে দিই তাহলে কি হবে, এটা টোটালি হাফ ফিল্ড হয়ে গেল, ঠিক আছে? হাফ ফিল্ড, প্রতিটা দুটো করে থাকলে কি হতো, মোট 10টা হতো ফুল ফিল্ড। একটা বসিয়ে দিলে পরে কি হবে, আরো 5টা হয়ে গেল, প্রতিটা একটা করে, হচ্ছে হাফ ফিল্ড বলছে। তো বলছে হাফ ফিল্ড সেল, একে বলছি আমরা হাফ ফিল্ড সেল বা অরবিটাল। দেখো বলছে হাফ ফিল্ডস অরবিটালস আর মোর স্টেবল। অর্থাৎ যদি কখনো এমন হয় যে এখানে 4টে চলে এসছে, একটা ফাঁকা আছে, তাহলে যদি ওকে একটা আনা যায় আরো, তাহলে দেখা যায় যে সেই কনফিগারেশনটা বেশি স্টেবল হবে। অর্থাৎ এখান থেকে কি হয়, সেটা করার জন্য এখানে 4টে আছে আর একটা আনার জন্য কোত্থেকে আনবে, যদি একটা বাইরে থেকে নিয়ে আসে তাহলে তো সেটা ক্রোমিয়াম থাকবে না, ম্যাঙ্গানিজ হয়ে যাবে। তখন কি করছে, এই s2 এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে চলে আসে ডিতে, একটা ইলেকট্রন এখান থেকে চলে আসে ডিতে, দিয়ে ডিটা 5 হয়ে যায়, 3d5, ঠিক আছে? হাফ ফিল্ড হয়ে গেল। তাহলে কি হবে, এই কনফিগারেশনটা স্টেবল হয়ে গেল, ঠিক আছে? তো সমস্ত অ্যাটমই কিন্তু চাইবে, যে কোনো এলিমেন্টের অ্যাটম চাইবে যে স্টেবল স্ট্রাকচার নিতে। তো এটা হচ্ছে স্টেবল স্ট্রাকচার, তাই এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, দিয়ে এটা 3d5, এটা 4s1 হয়ে গেল, এটার থেকে এটা একটু আলাদা হয়ে গেল। বোঝা গেল নিশ্চয়ই? এটা দু একবার লিখে করলেই তোমরা মনে থাকবে। সেটা হচ্ছে হাফ ফিল্ড অরবিটালসের জন্য হচ্ছে, হাফ ফিল্ড অরবিটালস আর মোর স্টেবল, সেই জন্য এটা 3d5 হলো, এটা 4s1 থেকে গেল। এবার দেখো ম্যাঙ্গানিজ 25, তাহলে এই অবধি তো সেম আছে। এইখানটা কি হচ্ছে,
এখানে 4s1 আছে, 4s1, তাহলে ওটা কি হবে? না অবশ্যই যদি আমি এইখান থেকে আসতাম, এইগুলো আমি যদি আগেরটা না দেখি, যদি এরকমভাবে ফিল আপ করি, তাহলে কি করব? তাহলে আমি অবশ্যই 4s2 পর্যন্ত লিখবো আগে, তাই তো? আমি ফলো করছি এটা 4s2, তারপর 3d, দেখো অটোমেটিক্যালি এখানে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 25টার জন্য তাহলে 4s2 পর্যন্ত হচ্ছে 20 আর 5-এ 25 মিলে গেল। তাহলে এর সঙ্গে ক্রোমিয়ামের সঙ্গে ম্যাঙ্গানিজের এই পার্থক্য যে এতে 4s2 আছে, 4s1 আছে। এবার দেখো আয়রন এই অবধি সেম আছে পুরো, 4s2 3d6 3d6 এটা হলো আয়রনের হয়ে গেল। এবার দেখো কোবাল্ট, তো কোবাল্টের এখানে কি হবে? এই অবধি তো থাকছে সেম, এইখানটা 4s2 3d7 হয়ে যাবে। তারপর দেখো নিকেল, এই সেম থাকছে, নিকেলের 4s2 3d8 হলো। কপার 4s2 3d আমরা কি লিখবো? 9। কি হচ্ছে এটা? 9 হচ্ছে, সেই অনুযায়ী 9 হবে। আবার দেখো সেই প্রবলেমটা আসছে যেটা একটু আগে দেখালাম, হাফ ফিল্ড ফুল ফিল্ডে আসছে। অর্থাৎ দেখো ডিতে 5টা অরবিটাল রয়েছে, তো যদি আমি এখানে 9 রাখি ডিতে, তাহলে কেমন রাখবো? ফার্স্টে এখানে একটা হলো, এই হলো 2টো, 3টে, 4টে, 5টা, প্রথমে পুরো একটা করে প্রতিটা দেওয়া হলো। এরপর পেয়ার হচ্ছে 6টা, 7টা, 8টা, এবার এখানে হচ্ছে 9টা। এবার দেখো যদি এখানে আরো একটা ইলেকট্রন আনা যায়, তাহলে এটা ফুল ফিল্ড হবে। তো হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালস হচ্ছে মোর স্টেবল, স্থায়ী হবে। সেই জন্য আবার সে একই কাজ করবে, এখান থেকে s2 যেখানে আছে, এই 2টাকে এখান থেকে 2 থেকে একটা ইলেকট্রন চলে আসবে এখানে, এইখান থেকে একটা ইলেকট্রন s থেকে চলে আসবে d তে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1, আর এটা হয়ে যাচ্ছে 10। দেখো 4s1 3d10, নিশ্চয়ই বোঝা গেছে কেন হলো? ওই একই ব্যাপার, সূত্র বলছে যে তোমার ফুল ফিল্ড যদি অরবিটাল হয় সেটা স্টেবল বেশি হবে, হাফ আংশিক যে পূর্ণ আছে তার থেকে কিন্তু ফুল ফিল্ড যদি হয় কোনো অরবিটাল, সেটা বেশি স্টেবল হবে। সেই জন্য এখান থেকে তোমার একটা ইলেকট্রন এস থেকে চলে গেল ডিতে। এবার দেখো কপার হয়ে গেল, এবার হচ্ছে জিঙ্ক, তো জায়গা কম আছে, সেগুলো ভালো। তো জিঙ্ক, জিঙ্কের এই অবধি সেম আছে, তো বোঝা যাচ্ছে। এবার নেক্সট যাবে কোথায়? অনুযায়ী করে যদি আমরা দিই, তাহলে করে 4s2 3d10 হলো। তাহলে s2 পর্যন্ত হচ্ছে 20 আর 10-এ 30, জেডেন 30 মিলে গেল। তো কনফিগারেশন তোমরা করতে পারবে নিশ্চয়ই। আর এখান থেকে এবার ভ্যালেন্সিগুলো আমরা দেখে নিই, ভ্যালেন্সিগুলো কেমন হচ্ছে। ভ্যালেন্সি ঠিক আছে। তো দেখো স্ক্যান্ডিয়াম
স্ক্যান্ডিয়ামের তো কি করবে একটু ভেবে দেখো। তো দেখো স্ক্যান্ডিয়াম তাহলে কি করবে এখানে, স্ক্যান্ডিয়ামের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল সেটা কত আছে, আর্গন রয়েছে, এর ওপর দিকে রয়েছে, তাই তো। তো আর্গনের মতো হওয়ার চেষ্টা করবে, সেই জন্য এই সব থেকে বাইরে পথটা হচ্ছে 4, সেখান থেকে 2 আর 3D থেকে একটা ছেড়ে দেবে। তাহলে ছাড়লে পরে মোট 3টে ছাড়ছে, তাহলে ভ্যালেন্সি হবে 3। কেন বললাম, আর্গনের হচ্ছে 3p6 পর্যন্ত আছে, আর্গন 3p6 পর্যন্ত আছে, এই অবধি আছে, তাই তো। 4s3d নেই আর্গনের। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে 4s2 এটা ছেড়ে দেবে 2 আর 3d থেকে 1 ছেড়ে দেবে, 3টে মোট ছাড়ছে। টাইটানিয়াম চেষ্টা করবে আর্গনের মতো হওয়ার, সেই জন্য কি করছে দেখো, এখান থেকে 4s2 আর 3d2 এই দুটোকে ছেড়ে দিচ্ছে, টোটাল 4টে ছাড়ছে। তাহলে এখানে আছে ভ্যালেন্সি 4। এবার দেখো তোমার এখানে স্ক্যান্ডিয়ামের শেষে তোমার এখানে দেখো 4s2-তে আছে 2 আর 3d1-এ আছে একটা। তো এখানে এই 3 থেকেই ছেড়ে দিতে পারে আর্গনের মতো হওয়ার জন্য। আর্গনের 3p6 পর্যন্ত আছে, 3p6 পর্যন্ত। তো এর ভ্যালেন্সি হলো 3, অর্থাৎ এর ভ্যালেন্স ইলেকট্রন হলো 3। তার মানে 3টে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো টাইটেনিয়াম কি করছে, এখান থেকে 4s থেকে 2 আর 3d থেকে 2 ছেড়ে দিতে পারে। তো এইখানে দেখো এইগুলো কিন্তু হচ্ছে শেষে দেখো 3d, এই ডি সাবসেলগুলো আছে, সেজন্য এই এলিমেন্টগুলোকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। এবং এই ডি ব্লক এলিমেন্টগুলোর একটা ধর্ম হচ্ছে যে এদের মধ্যে বেশ কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো তোমার ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। তো সেগুলো সবসময় আমরা এই যে কনফিগারেশন রয়েছে তার সাহায্যে কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের যৌগ তৈরি হচ্ছে। তো সেখান থেকে আমরা জানতে পারি যে ওই সমস্ত মৌলগুলোর ওই সমস্ত ভ্যালেন্সি হওয়া সম্ভব। যেমন ম্যাঙ্গানিজের তুমি দেখবে একাধিক ভ্যালেন্সি রয়েছে। যেমন এখানে ভ্যানাডিয়ামের তোমার এখানে 4s থেকে 2 আর 3d থেকে 3টে চলে যেতে পারে। তো 5 একটা ভ্যালেন্সি হতে পারে। তো এর আবার বিভিন্ন কম্পাউন্ড মানে যৌগ এক্সাম করে দেখা গেছে যে সেখানে আবার ভ্যানাডিয়ামের একাধিক যুদ্ধটাও আছে। যেমন কখনো কখনো 4ও পাওয়া যায়। তো তো আমাদের এখন ডিপে যাওয়ার দরকার নেই। তো আমাদের মূল যেগুলো আমাদের নিয়ে কাজ করতে হয়, যেমন ধরো এখানে হচ্ছে আয়রন নিয়ে কাজ করতে হয়, কপার নিয়ে কাজ করতে হয়, জিঙ্ক, এগুলো আমাদের নিয়ে সবসময় কাজ করতে হবে। তো এইগুলোর আমরা দেখে নেব। তো এখানে ক্রোমিয়াম, তো এখানে দেখো ক্রোমিয়ামের খেয়াল করে দেখো ক্রোমিয়ামের হচ্ছে এখানে 5 আর এখানে 1। এই যে 5টা ইলেকট্রন রয়েছে 3d-তে কেমনভাবে রয়েছে, ওটা কিন্তু হাফ ফিল্ড, অর্থাৎ প্রতিটা অরবিটালে তোমার 2টো করে ইলেকট্রন নেই, একটা করে আছে 3d-তে। এখানে এটাই মোট থাকতে পারে 10টা, একটা করে 5টা খোপে আছে, আর এখানেও আছে একটা। তাহলে এই দেখো 5 আর 6, এটা কিন্তু হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ এই 6টা ইলেকট্রন কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, এরা ভ্যালেন্স ইলেকট্রন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রোমিয়ামের যোজ্যতাগুলো মোটামুটি ধরো কখনো 2 হয়, কখনো 3 হয়,
এটা কম্পাউন্ড থেকে, ধরো মনে করো যেমন সিআর সিএল2 একটা কম্পাউন্ড হয়, আবার সিআর সিএল3 একটা কম্পাউন্ড হয়, ঠিক আছে। ক্রোমিয়াম ডাইক্লোরাইড ট্রাইক্লোরাইড এরকম একটা কম্পাউন্ড হয়। তো এখান থেকে দেখা যায় যে এই ক্রোমিয়ামের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে কখনো 2 হয়, কখনো 3 হয়, কিন্তু এর 6খানা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। ম্যাঙ্গানিজের তোমার আগে বললাম যে একাধিক ভ্যালেন্সি দেখা যায় ম্যাঙ্গানিজের, যেমন কখনো 7, 4, 2 এগুলো হতে পারে ম্যাঙ্গানিজ, 5 আর 2 7 হতে পারে, ঠিক আছে, 7 হতে পারে। আবার কখনো দেখা গেছে এর 4ও হয়, আবার 2ও হয়, কিন্তু এগুলো কম্পাউন্ড চেক করে দেখতে হয়, ঠিক আছে। এবার চলেছি দেখো আয়রন, 4s2 3d6। তো আয়রনের ক্ষেত্রে দেখো 4s2 লাস্টের যে কক্ষপথটা রয়েছে, ইলেকট্রন যাবে কিন্তু সবসময় একদম বাইরের কক্ষপথ থেকে, ঠিক আছে। তো এখানে 4s2 থেকে আগে যাচ্ছে, তাহলে যদি 4s2 থেকে যায় তাহলে সেক্ষেত্রে এর ভ্যালেন্সি হবে 2। তাহলে দেখো 4s2 থেকে চলে গেল, তো এটা শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আয়রন থেকে দুটো গেল, দেখো আরও একটা যাওয়া সম্ভব। কীরকমভাবে? 3D থেকে এই 3d6 রয়েছে, তো এখানে দেখো আমরা কি বলেছিলাম যে হাফ ফিল্ড, যদি হাফ ফিল্ড হয় তাহলে সেটা বেশি স্টেবল হয়। সেই কারণে আবার কি হয়, এখান থেকে এই দুটো আর এখান থেকে একটা চলে যেতে পারে, তো সেক্ষেত্রে টোটাল 3টে যাবে। অর্থাৎ কখনো আয়রনের যে ভ্যালেন্সি সেটা কখনো 2 হতে পারে, আবার কখনো 3 হতে পারে। 2 হলে পরে সেটা ফেরাস কম্পাউন্ড হয়, ফেরাস নগর অক্সাইড যদি হলে ফেরাস অক্সাইড, ঠিক আছে। আবার যদি 3 হয় তাহলে ফেরিক অক্সাইড, যেমন FeO যদি হয়, FeO হলো ফেরাস অক্সাইড, আর Fe2O3 যদি হয় ফেরিক অক্সাইড। ফেরাস 2 আছে বলে এখানে আয়নের যোজ্যতা, এটা ফেরিক অক্সাইড, ঠিক আছে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। আয়রনেরটা মেন ইম্পর্টেন্ট আমাদের, আয়রন কপার এগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি। তাহলে আয়রনের হচ্ছে 2 আর 3 কেন হলো বুঝতে পারছো। 4s থেকে দুটো যেতে পারেন, 3d6 রয়ে গেল, সেক্ষেত্রে যে আয়নটা তৈরি হয় সেটা কিন্তু হলো Fe+2 এই আয়ন তৈরি হয়। আবার যখন Fe+3 আয়ন তৈরি করবে, কখন তৈরি করবে, যখন এই যে 3D থেকে 3D-তে তোমার আমি আগে দেখেছি এরকম একটা, যে 1, 2, 3, 4, 5টা, তাহলে প্রথমে একটা করে ফিল হয়, 5, 6 নম্বরটা এখানে আসে, তো এটা পুরোপুরি হাফ ফিল হলো না, এক্সট্রা হয়ে গেল, 5টা থাকলে হাফ ফিল হতো, ঠিক আছে। তো সেই জন্য কি হচ্ছে যে এখান থেকে যদি একটা চলে যায় তাহলে পরে কি হবে, এটা হাফ ফিল হয়ে যাবে, স্টেবল হবে, সেই স্টেটটা স্টেবল হয়ে যাবে। সেই জন্য Fe থেকে 2 যেতে পারে, চলে যেতে পারে, এটা এই পর্যন্ত রয়ে গেল, বা এটাও গেল, এখান থেকে একটা চলে গেল, তাহলে 3 হয়ে গেল, ঠিক আছে। আয়রনে কি হবে, 2 এবং 3 ভ্যালেন্সি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। এরপরে দেখো যেমন তোমার কোবাল্ট, তো কোবাল্ট দেখতে পাচ্ছ কি করবে, কোবাল্ট 4s2 3d7, তাহলে s2 থেকে এই যে কোবাল্ট তোমার4s থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ভ্যালেন্সি 2 হয়ে যাবে। নিকেল দেখো কি করতে পারে, ছাড়ছে না, এখান থেকে
3d8 আছে, যদি দুটো ইলেকট্রন চলে আসে ওর কাছে এখানে, তাহলে 3d10 হয়ে যাবে। তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 2, শেয়ার করছে আর অন্য কারোর সঙ্গে যদি দুটো ইলেকট্রন শেয়ার করে নিতে পারে, তাহলে ওর 3dতে 10 ইলেকট্রন হয়ে যাবে। তার জন্য ওর ভ্যালেন্সি হচ্ছে 2। ওর আবার একাধিক সম্ভব, যেমন 3 হতে পারে কখনো, সেটা কম্পাউন্ড থেকে চেক করে দেখা গেছে যে 3ও হয়। আবার দেখো কপার, এবার হচ্ছে কপার। তো কপার যখন ভ্যালেন্সি, দেখো ইজি দেখতে পাচ্ছি এখানে আমরা যে 3d10 রয়েছে, এখানে 4s1 রয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রন ইজি ছেড়ে দিতে পারে। ছাড়লে পরে ভ্যালেন্সি তোমার কপারের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1। আর একটা কি হতে পারে দেখো, যদি আমি কখনো Cu+2 আয়ন, এটার জন্য কি আয়ন তৈরি হবে? এর জন্য Cu+ আয়ন তৈরি হবে। যদি Cu+2 আয়ন তৈরি করতে হয়, তার জন্য কি করবে? তার জন্য এই D থেকে, যখন আমি এটা লিখছিলাম তখন খেয়াল মনে করে দেখো, প্রথমে এখানে 4s2 তে ইলেকট্রন দিয়েছিলাম দুটো, 4s2 দিয়েছিলাম, আর 3d9 দিয়েছিলাম। দিয়ে এটা বললাম যে এইটা কিন্তু ভুল কনফিগারেশন, তখন কি হলো, এস থেকে একটা ইলেকট্রন জাম্প করে ডিতে যাচ্ছে। তো দেখো যখন ওইটা আমি বলছি এবার যে দুটো ইলেকট্রনই একসঙ্গে এখান থেকে ছেড়ে দিল আর ডিতে ঢুকলো না, বোঝা গেল? 4s2 ফার্স্টে হলো, তারপর 3d ফিল আপ হচ্ছিল, দিয়ে এখান থেকে দুটো ইলেকট্রন একসাথে ছেড়ে দিল, তাহলে পরে Cu+2 আয়ন তৈরি করবে, বোঝা গেল? ডিতে ঢুকলোই না, সেটার ক্ষেত্রে হচ্ছে Cu+2 আয়ন, অর্থাৎ কিউপিক হবে, এটা কিউ প্লাস, অর্থাৎ সেক্ষেত্রে ভ্যালেন্সি হয়ে গেল 2। নিশ্চয়ই বোঝা গেছে? দুটো কেস বললাম, Cu এর ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে এখন যে স্টেবল যে কনফিগারেশনটা রয়েছে সেটা আমাকে বলে দিচ্ছে যে এস থেকে 1 ছেড়ে দেবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে ভ্যালেন্সি হবে 1। আর যখন আমি এটা লিখছিলাম, তার যখন তৈরিগুলো লিখছিলাম তখন বলেছিলাম যে প্রথমে 4s এ দুটো ঢুকছে, তারপরে একটা জাম্প করে, ওটা স্টেবল না হওয়ার জন্য একটা জাম্প করে ডিতে যাচ্ছে। আমি বলছি সেই সময় একটা নয়, দুটোকে একসাথে ছেড়ে দিল, তাহলে 4s থেকে দুটো বাইরে বেরিয়ে গেল, ডিতে এলো না, তাহলে সেক্ষেত্রে ডিতে 9 থেকে যাবে এবং দুটো ইলেকট্রন ছেড়ে দেবে কপার, অর্থাৎ Cu+2 আয়ন তৈরি করবে, অর্থাৎ সেক্ষেত্রে কপারের ভ্যালেন্সি হয়ে যাবে 2। এরপর দেখো জিঙ্ক, আমাদের যখন আমরা ইকুয়েশনগুলো সলভ করব তখন জিঙ্কের দেখবে অনেক অঙ্ক থাকবে। তো জিঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 3d10 ফিল আপ, 4s এ দুটো ইলেকট্রন আছে, তো ইজিলি বুঝতে পারছি এখান থেকে একমাত্র দুটো ইলেকট্রনই বার করে নেওয়া সম্ভব, তাই ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 2। তাহলে এই হলো আমাদের জিঙ্ক পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন এবং তাদের ভ্যালেন্সি কী করে বার করা যাবে। ভ্যালেন্সিগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে পরে কিন্তু আমরা অনেক কাজ সহজে করতে পারব। এবার দেখো এখানে একটা কথা একটু বলে দিই যে এই যে 3p6 পর্যন্ত ছিল কিন্তু আর্গনের, তাই তো? তো সেই কারণে আমরা এখানে এই যে সেম লিখলাম, এটা না লিখে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কনফিগারেশন পুরোটা বারবার লেখার দরকার নেই। আমি যদি এখানে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে AR লিখে দিই, তার পাশে এটা, ঠিক আছে, আর্গন, এইভাবেও লেখা যায়। তাহলে আর্গন মানে হচ্ছে তোমার কত, 2 2 4 10 12 6 18, অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, ইলেকট্রন আছে 18টা। তাহলে আর্গনের উপর এক্সট্রা আছে এটা,
ঠিক আছে। এইভাবে আমরা যখন এর আগের করছিলাম যেগুলো, তাহলে এগুলো আর্গন হওয়ার চেষ্টা করছে, যেগুলো নিওয়ানের, শুধু নিওয়ানের এনি দিয়ে বা বাকিটা লেখা যায়। বারবার অথবা রিপিট করার থেকে আমরা এইভাবে এখানে আর্গন, পরেরটাতে এখানে আর্গন লিখতে পারি। ঠিক আছে। তো এই হলো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের এবং ভ্যালেন্সির যে কনসেপ্ট, যোজ্যতা,